বস, মিস রোজা বিয়ে করতে চাইলে ওই বলদ করবে না কেন? কোনো কাহিনী আছে নাকি? আদিল ফাইলে চোখ রেখে জবাবে বলল, কিভাবে শিওর হলি? না মানে এতটুকু শিওর যে মিস রোজা আজ পারিবারিকভাবে বিয়েটা সারতে চেয়েছিলেন। যতটুকু জানতাম ওই বলদ মিস রোজাকে বিয়ে করতে মুখিয়েছিল। তাহলে যেহেতু আজ বিয়েটা হয়নি, তার মানে কাহিনী তো একটা হয়েছে। এলেন এসে দাঁড়িয়েছে পেছনে। এ যাত্রায় নির্বিকার ভাবে বলল, আগামীকাল গিয়ে কি কোনোভাবে ওর বাসায় সিসিটিভি লাগিয়ে আসবো? শান্ত চোয়াল ঝুলে এলো আর চোখে তাকালো স্তব্ধ হয়ে। এলেনের মুখের পরিবর্তন এলো না। আদিল হাতের ফাইলটা শেষ করে অন্যটা ধরেছে। এক ফাঁকে হৃদির গায়ের কমফোর্টার ভালোভাবে টেনে দিল। এ যাত্রায় বলল, আপাতত কিছুই করতে হবে না, সময় আসুক। সময়? কোন সময়? কিসের সময় বস? আপন মনে অশান্ত হলেও উপরে শান্ত স্বাভাবিক। ও সময় ফোন বাজলো আদিলের। টি টেবিলের উপরে রাখা ফোন স্ক্রিনে চোখ গেল। কল করেছে আদিল মির্জার ম্যানেজার আনোয়ার খন্দকার। আদিল সময় নিয়ে ফোন হাতে তুলে নিল। কল রিসিভ করে কানে ধরল। ওপাশে কি বলল শান্তর জানা নেই, শুধু শুনল আদিলের আদেশ, জাস্ট টেল দেম টু ফলো। কিছু করার প্রয়োজন নেই। আপডেট চাই উইথ প্রুফ। মেডিকেল চেকআপের রিপোর্ট এসেছে? শান্ত কি একটু কাছে গিয়ে শুনবে ওপাশের ওই বুড়োটা কি বলছে? কিসের রিপোর্ট? কাকে ফলো করাচ্ছে? পার্সোনাল বডিগার্ড হয়ে কি লাভ যদি এমন রসালো খবর শান্ত না জানে? তার বসটা একটা যাচ্ছে তাই তাই তার ভাবনার মধ্যে আদিল বলল, অথেন্টিক রিপোর্ট চাই, ডক্টরের স্টেটমেন্ট সহ। ফজরের আজান পড়েছে মাত্র। বাইরেটা ঘুটঘুটে অন্ধকার তখনও। হৃদির ঘুম ভেঙে গেছে। অস্থির লাগছে দেখে হয়তো, বা ঘুম ভাঙছে বারবার। আর সময়ও যেন আজ যাচ্ছেই না। তার স্নো হোয়াইটের আসতে এখনো কত দেরি। আজও যদি না আসে। হৃদির বাচ্চা মন আনচান করে যাচ্ছে। সে ছোট ছোট পায়ে বেরিয়ে এলো। গ্রাউন্ড ফ্লোরের ঝাড়বাতিটার রং পরিবর্তন করা। একটা হলদে মৃদু আলো জ্বালানোতে পুরোপুরি উজ্জ্বল না, সবটা একটু আধারে। হৃদি তার বিড়াল পুতুল জড়িয়ে সিঁড়ি বেয়ে নামছে। এসে দাঁড়ালো দুয়ারের দিকে। দুয়ারে বডিগার্ড দাঁড়িয়ে আছে দুটো। হৃদি মিষ্টি করে বলল, গুড মর্নিং। বডিগার্ড দুটোর একটা নাম ক্লান্ত। ক্লান্ত তার আসল নাম না, তার ভালো নাম আছে। এই নামটা দিয়েছে আদিল মির্জা। কারণ ক্লান্ত কখনো ক্লান্ত হয় না, সবসময় ফাইটিং মোডে থাকে। গম্ভীর মুখে হাসি আসে না ক্লান্তর। তারপরও নরম করে হাসার চেষ্টা করলো, পুতুলের মতো বাচ্চার সামনে। প্রিন্সেস, গুড মর্নিং টু ইউ টু। কিন্তু আপনি এত ভোরে উঠেছেন কেন? হৃদি বাইরেটা দেখতে চেয়ে প্রশ্ন করলো, বডিগার্ড আঙ্কেল, ধ্রুব আঙ্কেলকে গিয়েছে আমার স্নো হোয়াইটকে আনতে। আমি এক্ষুনি জেনে আসছি। হৃদি মাথা দোলালো। ক্লান্ত গিয়ে খোঁজ নিয়ে ফিরে এসে জানালো, গিয়েছে, শীঘ্রই চলে আসবে। হৃদি এসে বসলো সোফায়। টেলিভিশন ছাড়লো। পা দুলিয়ে কিছুক্ষণ টেলিভিশনের দিকে চেয়ে আবার কিছুক্ষণ দুয়ারের দিকে তাকালো। আধ ঘন্টা খানেক পর গাড়ির শব্দ শোনা গেল। হৃদি দ্রুত নামলো সোফা থেকে। তখনই দেখলো রোজা দ্রুত কদমে ঢুকছে। মুহূর্তে চিৎকার করে ডেকে ছুটল মেয়েটা, স্নো হোয়াইট। রোজা দুহাঁটু ভেঙে বসেছে ফ্লোরে। ওভাবে হৃদির নরম সরম শরীরটা বুকের ভিতর আগলে নিয়েছে। যত্নের সাথে মাথা বুলিয়ে দিচ্ছে অনবরত। বড় করে শ্বাস টেনে নিয়ে ওর আদরে মুখ জুড়ে থেমে থেমে ছোট ছোট চুমু বসালো। হৃদি কেমন আষ্টে পিষ্টে জড়িয়ে আছে তার গলা। নীরবে মুখটা বাড়িয়ে ডুবিয়ে রাখলো গলার ভাঁজে। অনেকক্ষণ কোনো কথাই আর বলল না মেয়েটা, ওভাবেই থাকলো। এবারে রোজা ওকে কোলে নিয়েই উঠে দাঁড়ালো। ওর পা দুটো তখন তার পাতলা কোমর জড়িয়ে রেখেছে। হৃদি ভীষণ অভিমান নিয়ে ফিসফিস সুরে প্রশ্ন করল, কেন আসুনি গতকাল? আই মিসড ইউ এ লট। রোজা অনুশোচনায় ভোগে। তিরতির করে কাঁপে ঠোঁট জোড়া। কেমন এক সূক্ষ্ম যন্ত্রণা হয় বুকের ভেতর। অথচ তার সামনে এই কাজটা পুরোপুরি সেরে দেওয়ার কথা, হৃদিকে ভুলে যাওয়ার কথা চিরতরে। আর সে একটা দিন এই মিষ্টি মুখটা না দেখে এমন ভেঙে পড়েছে। কিভাবে থাকবে হৃদিকে ছাড়া? দিনের পর দিন, মাসের পর মাস। অমন বাচ্চা বাচ্চা কণ্ঠের অভিমানে রোজার অনুশোচনা গাঢ় হয়। ঠোঁট ছোয়ালো হৃদির চুলে। ওকে কোলে নিয়ে সোফায় বসতে বসতে বলল, একটু ব্যস্ত ছিলাম সোনা। তুমি কি করেছো গতকাল সারাদিন?
হৃদি মুহূর্তেই উচ্ছ্বাস নিয়ে বলতে থাকলো গতকালের সব কিছু, বাবার সাথে কোথায় কোথায় গিয়েছে, কি কি করেছে সব। রোজা মন দিয়ে শুনলো, ওর কথার মধ্যে ছোট ছোট করে সেও কথা বলছে, জবাব দিচ্ছে, ওর উচ্ছ্বাস বাড়াচ্ছে। এতে মেয়েটার আনন্দের শেষ নেই। লিভিং রুমের বড় দেয়াল ঘড়িতে এক পলক তাকালো। ঘড়ির কাঁটা 6টা ছুঁয়েছে। সময় হয়েছে হৃদিকে ফ্রেশ করিয়ে তৈরি করে স্কুলের জন্য রওনা হওয়ার, না হলে আবার দেরি হয়ে যাবে। সম্ভবত গতকাল মেয়েটা স্কুলে যায়নি, তাই আর সময় অপচয় করলো না। গল্প করতে থাকা হৃদিকে কোলে নিয়েই সিঁড়ি বেয়ে উঠে এলো দোতলায়। করিডোর বেয়ে হাঁটতে হাঁটতে নিচে চোখ রাখতেই দেখলো লিভিং রুমে শান্ত দাঁড়িয়ে আছে রোবটের মতো, ঠিক সোফার পেছনে। রোজা আশ্চর্য হয়ে গেল, হতবাক হলো, কখন এলো? এতক্ষণ তো সে লিভিং রুমের সোফাতেই বসেছিল, কারো অস্তিত্বটুকুও তো অনুভব করেনি। এ পর্যায়ে এসে বডিগার্ড সম্পর্কে তার ধারণা মাত্র বাড়ল। এমন নিঃশব্দেও মানুষ আসা যাওয়া করতে পারে, ভয়ঙ্কর। শান্ত এতক্ষণ মাথা নুয়ে রাখলেও এবারে তাকালো। রোজা চোখে চোখ পড়তেই হাসলো, উচ্চস্বরে বলল, গুড মর্নিং মিস রোজা, ইটস নাইস টু সি ইউ। রোজা বোকার মতো তাকিয়ে থেকে কোনো রকমে গুড মর্নিং আওড়ে হৃদির রুমে ঢুকে গেল। হৃদিকে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকলো। দাঁত ব্রাশ করা, মুখ ধোয়া মেয়েটা নিজে নিজেই করতে পারে, তবে আজ স্বেচ্ছায় কিছুই করতে চাইল না। আর না চাইল কোল থেকে নামতে। বাধ্য হয়ে ওকে কোলে নিয়ে সে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে বেরিয়ে এলো। তখনই মরিয়ম বেগম ব্রেকফাস্টের টলি ঠেলে ঢুকলেন। মিষ্টি করে হেসে বললেন, গুড মর্নিং প্রিন্সেস, আজকে মন ভালো তো? হৃদি খানিক লজ্জা পেল, মুখটা ভার করতে চেয়ে আর চোখে রোজার মুখের দিকে তাকাতেই রোজা শব্দ করে হেসে ফেলল। ওর ফুলোকালে ঠোঁট দুটো ডুবিয়ে দিল। মরিয়ম বেগমও হাসলেন। খাবার সাজাতে সাজাতে বললেন, গতকাল সারা দিন জুড়ে ভীষণ আপসেট হয়েছিল তোমার জন্য। রোজার ভেতরটা হাওয়ার মিঠাইয়ের মতো নরম হয়ে এলো। বুকের ভিতর খুব কাছে থাকা বাচ্চাটাকে সারা জীবন নিজের খুব কাছে রাখতে ইচ্ছে করলো। বুকের মধ্যে রেখে আদরে আদরে সারা জীবন পেরোতে ইচ্ছে করলো। মনকে তক্ষুনি সামলে নিতে পারলো না। মন তো কত কিছুই চায়, চাইলেই কি আর পাওয়া যায়? সবসময় মনের কথা শোনাও উচিত না। মাঝে মধ্যে মস্তিষ্কের কথা, পরিবারের কথা, ভবিষ্যতের কথাও ভাবা উচিত। হৃদিকে স্কুল ড্রেস পরাতে নিতেই অন্যমনস্ক হয়েছিল রোজা। হৃদি দেখছিল কাছ থেকে। হঠাৎ করে মাথাটা এলিয়ে রোজার ঠোঁটে শব্দ করে চুমু খেলো। আকস্মিক এমন হওয়াতে রোজা ভ্যাবাচাকা খেলো। হৃদি ফিসফিস করে বলল, স্নো হোয়াইট, তোমার লিপস কি প্রিটি, আই ওয়ান্ট কিস দেম। রোজার ভাবনারা মুহূর্তে উড়ে হারিয়ে যায় ফানুসের মতো। সেও পালাক্রমে হৃদির রক্তিম ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। মরিয়ম বেগম পাশ থেকে মুচকি হেসে দেখছিলেন এই মিষ্টি মুহূর্তটুকু। হঠাৎ আটকে ওঠে রোজা। ঘড়ির কাঁটা 6টা 30-এ। 7টা ছবে বলে দ্রুত হৃদিকে ব্রেকফাস্ট করাতে চাইলে সেখানে হৃদিও দুষ্টুমিতে লেগে আছে। বাচ্চাটা মুখ থেকে আজ যেন হাসি সরছেই না, এত হাসছে, এত। এমন প্রাণোচ্ছল হাসি দেখে রোজার সকালটাই ঝলমলে সকালের মতো উজ্জ্বল, প্রাণবন্ত লাগলো। দুজন উচ্ছ্বাস নিয়ে ব্রেকফাস্ট করলো। তারপর হৃদিকে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। পেছনে মরিয়ম বেগম হৃদির ব্যাগ নিয়ে আসছেন। রোজা চোখ পড়ল লিভিং রুমে। পিনপতন নীরবতা জিয়ে রেখে সোফায় বসে আছে আদিল মির্জা। আজ আর ফুল স্যুটে নেই, লুজ জিন্সের সাথে গায়ে সাদা শার্ট জড়ানো, কোলে ল্যাপটপ। তার পেছনেই শান্ত এলেন সহ আজ স্বপন আর ক্লান্তও দাঁড়িয়ে আছে। তাদের মুখের অবস্থা অবর্ণনীয়। রোজা ওদিকে আর মাথা ঘামালো না। সিঁড়ি বেয়ে নিচে নেমে হৃদিকে ছেড়ে দিল। হৃদি হেসে ছুটল সোফার দিকে, তোতা পাখির মতো বলল, এ ভেরি গুড মর্নিং ড্যাডি। রোজা দাঁড়িয়ে থাকলো দূরত্ব রেখেই। এগিয়ে গিয়ে শুভ সকাল জানানোর প্রয়োজন বোধও করল না। মরিয়ম বেগমের হাত থেকে এ যাত্রায় স্কুল ব্যাগটা নিজের কাছে নিল। আদিল মেয়েকে উড়োতে বসিয়ে আনমনা পর্যবেক্ষণ করলো ওর চুলের করা হেয়ার স্টাইলটা। কি কমপ্লিকেটেড আর প্রিটি হেয়ার স্টাইল। মর্নিং মাই চাইল্ড, ইউ লুক সো হ্যাপি। হৃদি খিলখিল করে হেসে জানায়, আই এম সো হ্যাপি। আদিল জেনেও প্রশ্ন করে, কেন এত হ্যাপি? হৃদি ঠোঁটে ঠোঁট টিপে হেসে ফিসফিস করে বলে, তুমি জানো তো। আদিল তাকিয়ে আছে মেয়ের হাস্যজ্জ্বল মুখের দিকে। রোজা তখনই তাকালো, বলতে চাইলো দেরি হচ্ছে স্কুলের জন্য, এখনই বেরোতে হবে, অথচ কথা গলায় আটকে থাকলো পরবর্তী দৃশ্যে। হৃদির ঠোঁটে চুমু খেয়ে আদিল বলল, স্কুলে যাও, দেরি হয়ে যাচ্ছে।
হৃদি পাল্টা তার বাবার ঠোঁটে গভীরভাবে চুমু খেয়ে কোল থেকে নামলো দ্রুত। দৌড়ে এসে ধরল কিং কর্তব্য বিমূঢ় রোজার হাত। রোজা পলক ফেলল, চোখে চোখ পড়ল আদিল মির্জার সাথে। ওই লোক এক মুহূর্তের জন্য তার ঠোঁটের দিকে যে দৃষ্টি সরিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে কেমন অস্বস্তিতে রোজার দম বন্ধ হয়ে এলো। চটজলদি হৃদিকে নিয়ে বেরোতে উতলা হলো, যেন কোনো সিংহ তাকে তাড়া করছে পেছনে। তো আর এলেনের চোখ কপালে, তাদের মুখ হা হয়ে আছে। দুজন স্বাভাবিক হতে সময় লাগলো। শান্ত আর চোখে তাকালো ট্যাবলেটের সিসিটিভির ফুটেজের দিকে। আদিল নির্বিকারভাবে ট্যাবলেট বন্ধ করে দিয়ে উঠে দাঁড়ালো, সিঁড়ি ধরল। এলেনের চোয়াল ঝুলে এসেছে। ঝুলে যাওয়া চোয়াল নিয়ে বসের পেছনে কদম বাড়ালো। এলেনের চোয়াল ঝুলে আসা বোধ হয় এই প্রথম। অথচ এই বিষয় নিয়ে মজা উড়ানোর মতো মস্তিষ্ক আপাতত শান্তর নেই। এলেন বোকার মতো তাকালো পাশাপাশি হাঁটা শান্তর দিকে। প্রশ্ন করলো চাপা স্বরে, বস দ্রুত এসে বলল লিভিং রুমে, কোনো কারণ ব্যতীত। এখন আবার উপরে উঠছে। শান্ত চোখ পিটপিট করে কোনো রকমে আওড়ালো। তখন বস প্রিন্সেসকে চুমু। আর বলতে পারল না। আদিল মাথা ঘুরিয়ে তাকাতে দুজনে চুপ হয়ে গেল। এক মুহূর্তে বনে গেল আদিল মির্জার গুরু গম্ভীর অনুভূতিহীন পার্সোনাল বডিগার্ড। রোবটের মতো পিছু পিছু এসে দাঁড়ালো রুমের সামনে। ওপরে নির্বিকার থাকলেও ভেতরে শান্ত, অশান্ত বটে। একটা অজানা স্ক্যান্ডাল ঘটে গেছে মনে হচ্ছে। ও মাই গড। রোজা দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। এতক্ষণ অবশ্য ভেতরে বসেছিল। এখন হৃদির স্কুল ছুটি হওয়ার সময় বলেই বেরিয়ে এসে দাঁড়ালো, দৃষ্টি তাক করা বন্ধ গেটের দিকেই। ধ্রুব পাশে এসে দাঁড়িয়ে আছে পাহারা দেওয়ার মতো করে। গেট খুলে দেবার অনেকক্ষণ পর হৃদি বেরিয়ে এলো তার শিক্ষিকার হাত ধরে। ওর স্কুল ব্যাগটা শিক্ষিকার হাতে। রোজাকে দেখেই হাত উঁচিয়ে মাথা নাড়ালো, মুখ ভরে কেমন হাসছে। রোজা হেসে এগিয়ে গিয়ে হৃদির স্কুল ব্যাগটা নিল শিক্ষিকার হাত থেকে। বিদায় জানিয়ে হৃদিকে নিয়ে উঠে বসলো গাড়িতে। হৃদি মুহূর্তে রোজার কোলে উঠে বসলো। সারাটা রাস্তা তোতা পাখির মতো বলতে থাকলো স্কুলের কাহিনী। রোজা নরম চোখে চেয়ে মন দিয়ে শুনলো পুরোটা সময় যাবত। তাদের গাড়িটা সবে এসে থামলো মির্জাবাড়ির সামনে। তিতানার থোর কোথা থেকে এসে চেঁচামেচি করতে করতে ছুটে এলো গাড়ির সামনে। হৃদি ওদের দেখে আরও আনন্দের সাথে নেমে গেল রোজা আটকানোর আগেই। নেমে কুকুর দুটো দু হাতে সমানে আদর করছে। আর অমন জলদস্যুর মতো দেখতে কুকুর দুটো আহ্লাদে মাটিতে গড়াগড়ি করছে। ওই দৃশ্য সামান্য ঢোক গেল রোজা। সে আসলে এমনিতেই কুকুর ভয় পায়। রাস্তাঘাটে সাধারণ কুকুরগুলো এড়িয়ে চলে, সেখানে এমন দানবের মতো কুকুর দুটোকে দেখলে তার আত্মায় পানি থাকে না, হাত পা ঝিমঝিম করে। রোজা ভয়ে বেরোতে পারছিল না। ওদিকে হৃদি সমানে ডাকছে, স্নো হোয়াইট, তাড়াতাড়ি বেরিয়ে আসো। দেখো তিতানার থোর কেমন দুষ্টু হয়ে গেছে। রোজা আবারও ঢোক গেল। ওদিকে ধ্রুব গাড়ির দরজা খুলে ধরে আছে তার জন্য, অথচ সে বেরোচ্ছে না। অনেকটা সময় অপচয় করার পর অবশেষে বেরোলো। সে বেরোতেই শান্ত কুকুর দুটো ঘেউ ঘেউ শুরু করে উঠল। রোজা আতঙ্কে দুপা পেছাতে চেয়েও পেছালো না। ভয় পেলেই সমস্যা, কাউকেই তো ওরা আক্রমণ করে না, রোজাকেও করবে না যদি সে শান্ত থাকে। নিজেকে নিজে বুঝিয়ে স্বাভাবিক থাকতে চাইল, অথচ অবশ্রীদি দুহাত থোরের গলা জড়িয়ে গদগদ হয়ে ডাকলো, স্নো হোয়াইট, কাম অ্যান্ড টাচ দেম। শীতে দে আর সো শিট। রোজার ভেতরটা কেঁদে উঠল। নিজেকে স্বাভাবিক রাখার কষ্টের হয়ে এলো। কোনো রকমে আওড়ালো, Princess, let's go inside. হৃদি ফিরে তাকালো, হেসে হেসে হাত নাড়িয়ে কাছে ডাকলো, আসো না, আসো। রোজা বাধ্য হয়ে চোখ মুখ খিচে এগুলো কয়েক কদম। তিতান দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে রোজার দিকে। রোজা ভয়ে এতটুকুন হয়ে গেছে, আর এগোতে পারল না। ওদিকে হৃদি নিজেকে থোরের কলার টেনে সাথে করে আনলো রোজার কাছে। থোরের পশম ছুঁয়ে বলল, দেখো ওর পশম কত নরম হয়ে গেছে। রোজা কম্পিত হাত বাড়িয়ে ছুলো কুকুরের মাথাটা। অমনি কুকুরটা মাটিতে শুয়ে পড়ল আহ্লাদে। তার কাণ্ড বুঝিয়ে দিচ্ছে সে আরও আদর চাচ্ছে। রোজা সাহস বাড়িয়েতে কিঞ্চিত। বরাবরই ভয়কে জয় করার মতো সাহসী সে। দু পায়ে ভর দিয়ে বসে ইতস্ত করে আরেকবার মাথা বুলিয়ে দিতেই থোর নিজের মাথাটা আরও এগিয়ে দিল।
এত বড় শরীরের কুকুরটাকে মুহূর্তে একটা বাচ্চা লাগলো, মোটেও আর ভয়ঙ্কর লাগছে না। ভয়টা একটু কাটাতে হৃদির সাথে সমানে কুকুর দুটোকে রোজাও আদর করতে লাগলো। এ পর্যায়ে হাসলো, আনমনে আওড়ালো, দেখতে কত ভয়ঙ্কর অথচ পুরো বাচ্চা সুলভ। আদিলের হাতের সিগারেটটা জ্বলতে জ্বলতে আঙুলের চামড়ায় লাগতে তার ধ্যান ভাঙল। দৃষ্টি ফিরিয়ে আনলো গার্ডেনের দৃশ্য থেকে। আঙুলের দিকে তাকিয়ে দেখলো সিগারেটে পুড়ে শেষ হয়ে গেছে। সিগারেট ফেলে দিয়ে ফের তাকালো। হৃদি হাসছে, পাল্লা দিয়ে হাসছে মিস রোজাও। শান্ত আর এলেনও বারান্দায় দাঁড়িয়ে আছে, আদিলের ঠিক পেছনে, হাতে ফাইলস। কাজ রেখে হঠাৎ করে এখানে এসে দাঁড়ানোর মানেটা পরিষ্কার হতেই এলেন কিছুক্ষণের জন্য চোখ বুঝলো, পর মুহূর্তে থমথমে কণ্ঠে বলল, বস, মিস রোজাকে তুলে আনি। এলেন সবসময় দেখে এসেছে, জেনে এসেছে আদিল মির্জা যা চায় তা আদায় করে নেয়, বাই হুক অর বাই ক্রুক। তাই দেরি করে হলো যখন এলেন বুঝতে পেরেছে তার বস মিস রোজাকে চাচ্ছে। তার মনে হয়েছে মিস রোজা ভালোই ভালোই না মানলে সোজা তুলে নিয়ে আসা হবে, প্রয়োজনে আটকে রাখা হোক। দিন শেষে বস যেই নারীকে খুব করে চাচ্ছে তাকে হাতের খুব কাছে রেখে এমন উপোস থাকার তো কোনো কারণ নেই। এত ভাবাভাবির কি কিছু আছে এখানে? কেন তার বস অপেক্ষা করে থাকবে? সিসিটিভি ফুটেজে কিংবা লুকোচুরি করে দেখবেই বা কেন? তুলে আনলেই তো হয়। আদিল মির্জা চেয়েছে আর তা সে পায়নি, এমন কি হয়েছে কখনো? হয়নি তো। কদিন ধরে মাথায় ঘুরপাক খাওয়া প্রশ্নটি আজ কেমন মুখ ফুসকে বেরিয়ে গেল। মুখটা কি শান্তকে অনুসরণ করছে? এলেন আর চোখে তাকাতেই দেখলো শান্ত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কিছুটা সরেও দাঁড়িয়েছে তার থেকে। দাঁতটা কিরমির করে উঠল এলেনের। এ যাত্রায় আদিলও ফিরে তাকিয়েছে। মুহূর্তে বেচারা সতর্ক হয়, বসের গম্ভীর দৃষ্টির সামনে নির্বিকার থাকার চেষ্টা করে যায়। আর চোখে নজর রাখছে আদিলের হাত দুটোর উপর। তাদের উপর রাখলেই প্যান্টের বেল্ট দিয়ে মার মতো অঘটন অনেকবার ঘটিয়েছে, আবার না ঘটায় তবে তেমন কিছুই হলো না। আদিল পুনরায় মাথা ঘুরিয়ে দৃষ্টি বাগানে রেখেছে। এতক্ষণ যাবৎ গলার শ্বাস আটকে ছিল এলেনের, এ যাত্রায় আটকে রাখা শ্বাসটুকু ফেলল। তখনই আদিলের শান্ত ধীর স্বর শোনা গেল, লেটস টেক ইট স্লো। শান্ত হকচকিয়ে উঠল। তখনই জিজ্ঞেস করতে মন উতলা হলো, হোয়াট ইউ ওয়ান্ট টেক ইট স্লো বস? তবে সাহস হলো না। এলেনও আর একটি টু শব্দ করেনি, তার শুধু চোখে ভাসছে বসের তীক্ষ্ণ দৃষ্টি। কবে যেন বস তার গলাটা টিপে ধরে। ভবিষ্যতে মুখ সামলে কথা বলতে হবে। ও সময় আদিলের ফোনটা বেজে উঠল। ফোনটা সোফার সামনে টি টেবিলের উপর ছিল। এলেন গিয়ে ফোনটা বাড়িয়ে ধরল, তাকালো না স্ক্রিনের দিকে, অথচ শান্ত ঘাটটা কাত করে ঠিকই দেখে নিয়েছে। কল করেছে ম্যানেজার আনোয়ার খন্দকার। নামটা দেখে তার চোখ মুখ কুঁচকে এলো। আদিল না ফিরে বাড়িয়ে ধরা ফোনটা হাতে নিল, রিসিভ করে কানে ধরল। দৃষ্টি তখনও বাগানেই। মিহি বাতাসে দুলছে মিস রোজার চুল। সে চুল এলোমেলো ভঙ্গিতে কানের পিছনে গুজে দু হাঁটু ভেঙে বসেছে ঘাসের উপর। সূর্যের আলোটা তীক্ষ্ণ না এই মুহূর্তে, ভীষণ মিষ্টি করে ছুঁয়েছে সুন্দর মুখখানি। তিতানার থোড়ের সাথে আহ্লাদ করে হাসতে থাকা তাকে আর হৃদিকে অন্যরকম লাগছে। ওপাশে ম্যানেজার আনোয়ার কি বলল শোনা গেল না, তবে অনেকটা সময় নিয়ে আদিল আওড়ালো, শুট আই কাট ইজ লিটল ব্রাদার গ্যাং গ্যাং। শান্ত কান খাড়া করে শুনতে চাচ্ছিল, ও সময় আদিল পুনরায় বলল, দেখি হোয়াট ইজ হি আপ টু। আদিল হাত নাড়িয়ে ইশারা করে। শান্ত আর এলেন বেরিয়ে এলো। শান্ত অবশ্য অনেকটা অনিচ্ছুকভাবেই বেরিয়ে এসেছে। দরজার কাছে স্বপন দাঁড়িয়ে আছে। শান্তর আঁকাবাঁকা মুখের অভিব্যক্তি দেখে আস্তে করে জিজ্ঞেস করে, কি হয়েছে? শান্ত আওড়ায় আনমনা। বসের ময়ে ময়ে হয়ে গেছে। স্বপন হতবিহ্বল। বসের মেয়ে? তখনই আদিলের গম্ভীর কণ্ঠে ডাক পড়ে। শান্ত। শান্ত আতকে ওঠে, ঘাবড়ে যায়। বস কি শুনে ফেলেছে? ও মাই গড! এলেন দাঁতে দাঁত পিষে চাপা গলায় বলে, এবার তোর ময়ে ময়ে হয়ে যাবে। শান্ত কয়েকবার ধীর গলায় নানা করতে করতে ভেতরের দিকে এগোচ্ছে। মরিয়ম বেগম যখন লাঞ্চের ট্রলি ঠেলে রুমের ভেতরে প্রবেশ করলেন, শুনতে পেলেন ওয়াশরুম থেকে ভেসে আসা হাসির আওয়াজ। হৃদির প্রাণোচ্ছল হাসির আওয়াজ রীতিমতো প্রতিধ্বনি তুলছে। মরিয়ম বেগমের দৃষ্টি নরম হয়ে আসে। মিষ্টি করে হাসতে হাসতে টি টেবিলের উপর লাঞ্চ পরিবেশন করতে থাকলেন। ওদিকে রোজা অসহায়। হৃদিকে গোসল করাতে নিলেই ভীষণভাবে মুশকিলে পড়তে হয় তাকে। বাচ্চাটা এত দুষ্টুমি করে, তার উপর আজ একটু বেশি করছে। গতকাল সে আসেনি বলেই বুঝি এমন প্রতিশোধ নিচ্ছে মেয়েটা।
অসহায় হয়ে এবারে ওর চঞ্চল হাত দুটোকে থামাতে দ্রুত বড় তোয়ালের দ্বারা পুরো ওকে পেঁচিয়ে নিল। পেঁচিয়ে কোলে তুলে নিল ঝটপট। এনে রাখলো নরম বিছানার উপর। হৃদি দুপা ভাঁজ করে বসেছে। ওর গায়ে গোলাপি রঙের বাথরোব। ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে শুরু করেছে রোজা। ও সময় হৃদি হাপুস চোখে চেয়ে ধীরে প্রশ্ন করল, Snow White, are you forgetting something? হেয়ার ড্রায়ারের তুমুল আওয়াজের মধ্যেও প্রশ্নটি স্পষ্ট শুনতে পায় রোজা। অবুঝের মতো নিজের কাজে ব্যস্ত থেকেই জবাবে বলে, না তো, কি বলবো? হৃদি আগ্রহী চোখে চেয়ে থাকে, আরো দৃঢ়ভাবে ফের বলে, মনে করার চেষ্টা করো। রোজা ভাবার অভিনয় করলো কিছুক্ষণ। হৃদির চকচকে দৃষ্টির সামনে পুনরায় অসহায়ভাবে মাথা নাড়িয়ে বলল, কিছুই তো মনে পড়ছে না, কি ভুলে যাচ্ছি আমি? হৃদির উজ্জ্বল মুখটা মুহূর্তেই মিয়ে গেল কেমন। ওই মিয়ে যাওয়া মুখটা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারল না রোজা। তৎক্ষণাৎ হেয়ার ড্রায়ার বন্ধ করে রাখলো পাশেই। দ্রুত হৃদির নাদুস নুদুস মুখটা আলতোভাবে দুহাতে নিয়ে আদর করে দিয়ে বলল, আমার প্রিন্সেসের জন্মদিন আমি কিভাবে ভুলতে পারি? সম্ভব এটা? হৃদি শব্দ করে হেসে ওঠে। রোজার কোমর জড়িয়ে ধরে হাসতে হাসতেই বলে, আমি জানি তোমার মনে আছে, আমি তো অভিনয় করছিলাম আর তুমি বিশ্বাসও করে নিয়েছো। হাউ স্লি। রোজা চোখ দুটো বড় বড় হয়ে এলো, মিছিমিছি রাগ দেখিয়েছে। পর মুহূর্তে দুহাতে কাতুকুতু দিতে শুরু করলো। বিপরীতে হৃদি হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়েছে। চুলগুলো শুকিয়ে পাখির বাসা হয়ে আছে। ক্রমান্বয়ে মাথা নাড়িয়ে বোঝাচ্ছে আর কাতুকুতু দিতে না। রোজাও আর দেয় না। বাচ্চাদের অতিরিক্ত হাসাতে নেই। আপাতত ওকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়াবে। হৃদি ঘুমিয়ে পড়লে সে একটা বই পড়বে বলে ভেবে রেখেছে। কাঁধ ব্যাগে বইটা কি রাখা হয়েছিল খেয়াল আসছে না। মাগরিবের আজান পড়েছে। হৃদির ঘুম ভাঙেনি এখনো। বাচ্চাটা বুঝি রাতে ঘুম হয়নি। হাতের বইটা রেখে রোজা উঠে দাঁড়ালো। বিছানার কাছাকাছি এসে দেখলো হৃদি ঘুমে বেহুশ প্রায়। ওঠার নামগন্ধ নেই। মরিয়ম বেগম নাস্তা নিয়ে কিছুক্ষণ আগে একবার এসেছিলেন। হৃদি ঘুমিয়েছিল বলে ফিরে গিয়েছেন। এ যাত্রায় ওর ঘুম না ভাঙালে রাতে মোটেও ঘুমাতে পারবে না। অগত্যা ইচ্ছের বিপরীতে গিয়ে হৃদিকে তুলতে আদরের গলায় ডাকলো। প্রথম ডাকে সারা শব্দ না করলেও দ্বিতীয় ডাকে ঠিক চোখ মেলে তাকালো। ঘুম থেকে উঠলে ওর মন মেজাজ ভালো থাকে না কিছুক্ষণ। ও সময়টা রোজার কোলে ঘাপটি মেরে ঝিমোতে পছন্দ করে, আজও তাই। কিছুক্ষণ হৃদিকে কোলে নিয়ে পায়চারি করে এগুলো ওয়াশরুমের দিকে। ফ্রেশ করে চুল বেঁধে পরিপাটি করে নিয়ে বেরোলো রুম ছেড়ে। মরিয়ম বেগম তাদের দেখে ডাইনিংয়ে নাস্তা পরিবেশন করতে ব্যস্ত হয়ে পড়লেন। রোজা চোখে আশপাশটা ভালোভাবে দেখে নিল। দুয়ারে দুটো বডিগার্ড ব্যতীত কাউকে দেখা যাচ্ছে না। যাক, শান্তু আর এলেনকে আশেপাশে দেখা যাচ্ছে না, অর্থাৎ এই মুহূর্তে আদিল মির্জা বাড়িতে নেই। ওরা নেই মানে আদিল মির্জাও নেই। রোজা কোনোভাবেই ওই লোকটার সামনে পড়তে চায় না। আজকে সকালের একটা বিষয় তাকে এখনো অপ্রস্তুত করছে। অনিচ্ছুক অজানা ঘটনা, অথচ কেমন খারাপ প্রভাব ফেলছে তার উপর। নাকি রোজাই বেশি বেশি ভাবছে। বডিগার্ড আঙ্কেল, ড্যাডি কোথায়? ক্লান্ত দুয়ারে দাঁড়িয়েছিল সৈনিকদের মতো। হৃদির প্রশ্নে কণ্ঠ নরম করার চেষ্টা করে বলল, বস তো বেরিয়েছেন। কোনো প্রয়োজন প্রিন্সেস? টেল মি। হৃদি মাথা নাড়িয়ে বোঝালো কোনো প্রয়োজন নেই। ও ফিরে গিয়ে বসলো রোজার কোলে। টেলিভিশনে চলছে ডিজনিল্যান্ড। হৃদি মন দিয়ে তাই দেখছে, পাশাপাশি রোজার হাতে নাস্তাও করে নিচ্ছে। বেশ রাত করে ফেরা হয়েছে রোজার। ঘড়ির কাঁটা ঘুরছে 12টায়। বাড়িতে প্রবেশ করতে তার চোখ কপালে উঠে এলো প্রায়। লিভিং রুমে জিহাদ বসে আছে, চোখ মুখ ফোলা, মুখের বাম পাশ নীল হয়ে আছে। রোজা আতকে ওঠে, ছুটে গেল ভেতরে, আর্তনাদ করে উঠল। কি হয়েছে তোমার এই অবস্থা কেন? মারামারি করেছো? নিপা বেগম কাপড়ে বরফ পেঁচিয়ে ধরে রেখেছেন জিহাদের গালে। জিহাদ দুর্বলভাবে পড়ে আছে সোফার এক কোণে। রোজার প্রশ্নে কোনো রকমের জবাবে বলে, চৌরাস্তার মাথায় অটোর জন্য দাঁড়িয়েছিলাম, হঠাৎ কয়েকটা গাড়ি ঘিরে ধরলো আমাকে। কোনো প্রশ্ন নেই, কোনো কথা নেই, কিছু নেই। কয়েকজন বেরিয়ে এসে আমাকে মেরে চোখের পলকে চলে গেল। রোজা হতবাক। এও সম্ভব? কারণ ছাড়া এমন কেউ করে?
কাঁধ ব্যাগটা সোফায় ফেলে এগুলো। নিপা বেগম কাপড়ে মোড়ানো বরফটা তার হাতে দিয়ে উঠে রান্নাঘরের দিকে ছুটল। তার জায়গায় রোজা বসে বরফ হালকা করে চেপে ধরল জিহাদের গালের নীল হয়ে আসা স্থানে। ছেলেটা মুহূর্তে মৃদুস্বরে আর্তনাদ করলো, ব্যথায় জর্জরিত পুরো শরীর। রোজা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, গাড়ির নাম্বার মুখস্থ করেছো? হুদাই কেনই এসে মেরে পালাবে? তুমি কারোর সাথে লেগেছো? জিহাদ কারোর সাথে লাগেনি, নিজের জ্বালাতেই তো সে বাঁচে না, অন্যদের নিয়ে ঝামেলা করার সময় কোথায়। আর তারপরও সে তো মূল কথাটাই বলতে পারলো না কাউকে। এসব আবার বলা যায়? কিভাবে বলবে যে ওই লোকগুলো চাকু দিয়ে তার লিটল ব্রাদারকে কাটতে চাচ্ছিল? দেশের কি নতুন সন্ত্রাস নেমেছে? যারা পুরুষদের ছোট ভাইকে টেনে নিয়ে যায়। সকালেও তো সে সংবাদপত্র পড়ল, এমন কোনো সংবাদ তো চোখে পড়ল না। জিহাদ বোধহয় ভয়ে কিছুক্ষণ বেরোতেই পারল না ঘর ছেড়ে। চোখ বুঝতেই ওই দৃশ্য চোখে ভেসে উঠছে। আতঙ্কে তার ঘুমও হবে না মনে হচ্ছে। আর আর বিশেষ করে ওই লোকটা যে খুব শেষের দিকে গাড়ি থেকে বেরিয়ে এসেছিল, এসে সোজা কেমন তার ওখানটায় পাড়া দিয়ে ধরল। কে ছিল লোকটা? কারা ছিল? কাদের নজর কাড়ল সে? চিন্তায় জিহাদে দুটো চুল পেকে গেছে। এই কি মুসিবত! এমনিতেই কি কম মুসিবত আছে? আদিল মির্জার সামনে যা মন চায় তা বলা যায় না, করা যায় না। যতই তারা পার্সোনাল বডিগার্ড হোক না কেন, তাদের একটা গণ্ডি আছে যা কখনো চাইলেও ভাঙা সম্ভব না। মালিক আর কর্মচারীদের মধ্যে ভেদাভেদ আছে, অস্বীকার করার মতো বিষয় কি এটা? এলেন সহ বাকিরা এক ধরনের চিন্তাভাবনার মাথার মধ্যে লালন করে থাকলেও শান্ত তাদের থেকে ভিন্ন, অতিমাত্রায় ভিন্ন। এলেন দেখে শুনে যতটুকু বুঝেছে, শান্ত এমন অনেক কাজ, এমন অনেক কথাবার্তা আদিলের সামনে বলেছে যা অন্য কেউ বললে সেই ব্যক্তির গলার রগ কেটে ফেলতো আদিল মির্জা। এলেন খুব করে লক্ষ্য করেছে, শান্তর বেলাতে আদিল ভীষণ নমনীয়, ভীষণ। এত বছর ধরে তারা একসাথে, এতটুকু বুঝতে না পারার কথা না। তবে বিপরীতে শান্ত একটা উজবুক। সেসবে ছেলেটার মনোযোগ কম। ও সৎ ও সাহসী। আর সবচেয়ে বড় কথা, ও বসের বিষয়ে ভীষণ ভাবে। ব্যাপারটা রীতিমতো ব্যক্তিগত দিকেও চলে যায়। এই যে যেমন মিস রোজার ব্যাপারটার কথাই বলা যাক, একটু হদিশও পায়নি এলেন সহ বাকিরা, অথচ শান্ত আগে থেকেই বুঝতে পেরেছে, খোঁজ রেখেছে। কতটা খেয়াল করলে এমন বিষয় চোখে পড়ে। এই তো তারা এখন ফিরছিল মির্জাবাড়ির উদ্দেশ্যে। তাদের গাড়িটা, অন্যভাবে বলতে গেলে যে গাড়িতে আদিল মির্জা চড়ে, ওটা চড়া বড়। 3 সারির সিটের ব্যবস্থা এটাই। ড্রাইভিং সিটে স্বপন বসেছে, পাশে ক্লান্ত, মধ্যেরটায় এলেন আর শান্ত, পেছনে আদিল একা বসে আছে দুপা ছড়িয়ে। তাদের পেছনে আরো 3টা গাড়ি। আদিলের চোখে মুখের অবস্থা সুবিধার না, গুরু গম্ভীর বলা যেতে পারে। ওই মুখে তাকাতেই তো এলেনের গলা শুকিয়ে আসে, একটা টু শব্দ করার সাহস হয় না। অথচ পিনপতন নীরবতা ভেঙে শান্ত হঠাৎ করে শব্দ করে হেসে উঠল। তার হাসি শব্দে যেন গাড়ির ভেতরটা কেঁপে উঠেছে। হাসতে হাসতে বেচারার শরীরটা সিটে দুর্বলভাবে এলিয়ে দিয়েছে। এলেন হাসতে পারে না, বরঞ্চ ভয় ভেতরটা চুপসে এতটুকুন হয়ে গেছে, ঠিক তার মুখের মতো। কোনো রকমে আর চোখে তাকালো। আদিল মির্জা গরম চোখে তাকিয়ে আছে, যেন এক্ষুনি শান্তকে চিবিয়ে চিবিয়ে খাবে। শান্ত কোনো রকমে নিজের অট্টহাসি চেপে বলল, বস, আই এম সো সরি, কিন্তু বেচারা কদিন বোধহয় ঘর ছেড়ে বেরোবে না, ভীষণ ভয় পেয়েছে। বলে আরেক চোট হাসলো। এলেন ভয়ে নিজের সিটে সিটিয়ে গেল। সে মোটেও মার খেতে চায় না। চোখ মুখ বুঝতেই তীব্র শব্দ হলো। ফাইলের বাড়ি পড়েছে শান্তর মাথায়। একটা না, দুটো না, ব্যাস এতটুকু। শান্তর মতো এমন দুঃসাহস অন্য কেউ দেখালে কি যে হতো! মার খেয়ে শান্ত ঠান্ডা হয়েছে ঠিক, তবে তার রং তামাশা কমেনি। ভীষণ গদগদ ভাব নিয়ে আদিলের দিকে ফিরে প্রশ্ন করল, বস, আপনি ভোজপুরি গান শুনেছেন? আদিল চোখ গরম করে তাকালো উত্তরের বদলে। শান্তকে এতে মোটেও বিচলিত দেখালো না, বিন্দুমাত্র কমলো না তার উত্তেজনা। আরো উচ্ছ্বাস নিয়ে জানালো, বস, একটা ভোজপুরি গান আছে, গানটা আপনার সাথে মানাতে পারে, একটু শুনবেন? আদিল হ্যাঁ না কিছুই বলল না, পাত্তাই দিল না। তাকালো উড়োর উপরে রাখা ল্যাপটপের উপর। স্ক্রিনে ভাসে গুরুত্বপূর্ণ তথ্য। অপরদিকে শান্ত ব্যস্ত গলায় আদেশ করছে গান ছাড়ার।
কার সাউন্ড সিস্টেম থেকে ক্লান্তকে দিয়ে গান ছাড়িয়েছে। একটা গান বাজতে শুরু করেছে। রীতিমতো ভাঙা উচ্চধ্বনির গান শুনলেও আদিল তাকালো না, পড়ল না চোখের পলক। শান্ত মিটিমিটি হাসছে। গানের টোন শুনেই এলেন দুহাতে চোখ মুখ চেপে নিজেকে একটুখানি করার চেষ্টায় আছে। ক্লান্ত আর স্বপনও অসহায়ভাবে মুখ চাওয়াচাই করে নিয়েছে। অমসময় কিছু রিলিক্স বেজে উঠল। শান্ত উচ্চস্বরে গানটা তাল মিলিয়ে গাইছিল। এলেন দুহাতের পেছনে নিঃশব্দে হাসছে। কাঁপছে তার কাঁধ। আদিলের হাতের আঙুলগুলো স্তব্ধ হয়েছে অনেক আগেই। সে হতভম্ব হয়ে লিরিক্সগুলোই শুনছিল। এমন কথা বলে যে গান হতে পারে তা সে তার ৩৬ বছরের জীবনে আজই প্রথম জানল। শান্ত ভাবলার মতো হেসে হেসে আবারও জিজ্ঞেস করল, বস, মনে হচ্ছে না আপনি আর মিস রোজা? বলতেই ফের ফাইলের আঘাত পড়ে শান্তর মাথায়। শান্ত আর্তনাদ করে মাথা বাঁচাতে আরেকটু সরে বসেছে। ব্যাস এতটুকুই। এলেন সহ স্বপন ক্লান্ত যখন বুঝলো বস রাগ হয়নি, উল্টো মজা পেয়েছে, ওরা অমনি শুরু করে দিল ইতরামি। উচ্চ শব্দে গানের সাথে তাল মিলিয়ে খালি গলায় গাইতে শুরু করেছে। আজ রোজা ছুটির দিন। ভীষণ বেলা করে ঘুম ভেঙেছে। রক্তলাল রঙের পর্দার উড়োউড়ি ফাঁক ফোকর দিয়ে এক চিলতে রোদ এসে ছুঁয়েছে তার সদ্য ঘুম ভাঙা মুখ জুড়ে। রোদটা তীক্ষ্ণভাবে চোখে লাগতেই পুরোপুরি চোখ দুটো মিলে তাকালো রোজা। সোনালি উজ্জ্বলতা সামলাতে খানিকটা সময়ের প্রয়োজন পড়ল। দেয়াল ঘড়ির কাঁটা ঘুরছে 12টা 19-এ। রোজা অলস ভঙ্গিতে উঠে বসল। গতকাল রাতে দরজা লাগাতে ভুলে গিয়েছিল। চাপানো দরজা খুলে হুড়মুড়িয়ে লাগিয়ে প্রবেশ করল নিপা বেগম। তার হাতে খুন্তি, চোখ মুখে আতঙ্ক, কথাও বলতে পারলেন না ভালোভাবে। হাতটা বাইরের দিকে তাক করে হা হা করছেন। রোজা ধরফরিয়ে বিছানা থেকে নেমে ছুটল। গায়ে তখনও হৃদির পছন্দের ডিজনি স্নো হোয়াইট নাইট স্যুট, দরজা মেলে রাখা। দরজার সামনে হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছেন আজিজুল সাহেব, পাশে উজ্জ্বল বনের রাজু। ওর চোখ মুখ চিকচিক করছে। বাইরে সারিবদ্ধভাবে নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে কালো পোশাকদের বডিগার্ডস। শান্ত আর এলেনের হাতে বড় বড় বক্স। রোজা আশ্চর্য হয়ে গেল। কিছু বলার আগেই শান্ত ভীষণ বিনয়ী ভঙ্গিতে এগিয়ে এলো ভেতরে। হাতের চারকোনার রাজকীয় বক্সটা এগিয়ে ধরে বলল, মিস রোজা, আপনার জন্য স্পেশাল ইনভাইটেশন কার্ড ও বক্স। আগামীকাল প্রিন্সেসের জন্মদিন, আপনি বিশেষভাবে আমন্ত্রিত। প্রিন্সেস আপনার অপেক্ষায় থাকবেন। সময়ের আগে চলে এলে কৃতজ্ঞ থাকব। রোজা বক্সটা নিল। এলেন স্বপন সহ বাকিরা নিজেদের হাতের উপহারের বক্সগুলো সুন্দরভাবে ভেতরে রেখে পুনরায় দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। শান্ত মিষ্টি করে হেসে বলল, তাহলে আসি মিস রোজা, আগামীকাল দেখা হচ্ছে। রোজা মাথা দোলালো। ভেতরে এসে আর বসতে বলল না। সে জানে তারা বসবে না, সম্ভব না। শান্ত এলেন বাকিদের নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। রোজা দরজা লাগিয়ে ফিরতে নিপা বেগম আতঙ্কে উঠে বললেন, একটু বসতেও তো বললি না। রোজা অসহায়ভাবে মাথা দুলিয়ে বলল, বসবে না মা, এমন রুলস নেই, ওসব তুমি বুঝবে না। রোজা গিয়ে জুবুধুবু মেরে বসলো সোফায়। কার্ডবক্সটা খুলল। ভীষণ চমৎকারভাবে বানানো হয়েছে। বড়লোকদের সব বড়লোকই কারবার। তাদের পুরো পরিবারকে দাওয়াত করা হয়েছে। কার্ডের ভেতরে হৃদির ভীষণ মিষ্টি একটা ছবি কার্টুন আকারে দেয়া হয়েছে। রোজা আনমনা ছবির উপরে হাত বোলালো, মৃদু হাসলো। বাচ্চাটার আগামীকাল জন্মদিন, 6 অক্টোবর, অথচ সে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কি দেবে। সবই তো আছে। রোজা নিজের 29 বছরের জীবনে যা দেখেনি তাও ওই বাচ্চা মেয়েটা অতটুকু বয়সে দেখে নিয়েছে। অমন একজনকে কি দেয়া যায়। ইতিমধ্যে রাজু বক্সগুলোতে নজর বুলিয়ে চিৎকার করে উঠেছে। ওর চিৎকারে বাড়িঘর তুঙ্গে। রাজু একটা বক্স বুকে জড়িয়ে প্রায় কেঁদেই ফেলল। আপু দেখো, এটাই আমার নাম লেখা, আর দিস ইজ ফর মি। রোজা উঠে এসে দেখল সত্যি সত্যি রাজু নাম লেখা। শুধু রাজু নয়, আজিজুল সাহেবের, নিপা বেগমেরও নামে বক্স আছে। শেষের একটা বড় লাল রঙের বক্সে রোজা নাম লেখা। রোজা ওটা তখনই ধরল না। বাবা মা ভাইয়ের আনন্দে দিশেহারা ভঙ্গির বক্স উন্মোচন কাণ্ড কারখানা দেখল। নিপা বেগমের জন্য জামদানি শাড়ি, সাদা রঙের পার কালো। আজিজুল সাহেবের কালো সাদা মিশ্রণে 3 পিস স্যুট। একই রকম রাজুরও। রাজু ভীষণ খুশি। কাপড় চোপড় নিয়ে নিজের রুমে চলে গেল হন্তদন্ত ভঙ্গিতে। এতক্ষণ ধরে নিজের কাপড় কোলে নিয়ে হাসতে থাকা নিপা বেগম এবারে মেয়ের দিকে চেয়ে চমকে উঠে বললেন, কি রে মা, তোরটা খুলবি না?
রোজা অনিচ্ছুকভাবে বক্সটা তুলে নিল হাতে, সোফায় বসে খুলল একটা জর্জেটের কারচুপি করা শাড়ি, লাল রঙের। রোজা ধরেই বুঝতে পারে জর্জেটের কোয়ালিটি চমৎকার, এত মসৃণ আর নরম, ছুঁয়ে মনে হচ্ছে গলে যাবে। দামি জিনিসটাই এমন, দেখলে শুলে বোঝা যায়। তবে লাল কেন? থিম তো সাদা কালো, শুধু তারটা লাল কেন? নাকি লালও আছে সে জানে না। রোজার অবশ্য সেদিকে মাথা ঘামানোর সময় রইল না। তাকে এখন বেরোতে হবে, হৃদির জন্য শপিং করবে, অনেক কিছু। রোজা নিজের গাড়ি আছে, ড্রাইভিং লাইসেন্স আছে। কাজের উছিলায় নিজের গাড়ির প্রয়োজন হয় না বলে নিজের গাড়িটা চালানোই হয় না একরকম। ছুটির দিনগুলোতে যতটুকু সে বেরোয় তখনই গাড়ি বের করা হয়। যেমন আজ নিপা বেগম আর রাজুকে নিয়ে বেরিয়েছে। তার গাড়িটা লাল রঙের, বরাবরই লাল রঙের উপর অবসেসড সে। ছোটবেলা থেকেই কাপড় চোপড়ের মধ্যেও লাল রঙের ছড়াছড়ি। নিপা বেগম প্রায়শই গল্প করেন, ছোট রোজা লাল রঙের কিছু পেলেই আনন্দে কাঁদত। এমন একটা সাদা কালো ছবিও আছে, আজিজুল সাহেব ওটা ফ্রেম করে রেখেছেন। মাঝে মধ্যে ছবিটা দেখেন আর দীর্ঘশ্বাস ফেলেন। রাস্তা জ্যাম পড়েছে, বিশ্রী রকমের জ্যাম। ঢাকা শহরে অলিতে গলিতে জ্যাম। 10 মিনিটের রাস্তাটুকু বেরোতে আধ ঘন্টা লেগে যায়। হৃদির জন্য শপিং করে ফিরতে ফিরতে রাতের 11টা। হৃদির পাশাপাশি রোজা নিপা বেগমের পছন্দ দুটো শাড়ি কিনে দিয়েছে, রাজুকে দুজোড়া জুতা কিনে দিয়েছে, আজিজুল সাহেবের জন্য একটা চমৎকার পাঞ্জাবি এনেছে। ফেরার পথে রোজার মনে হয়েছিল তার গাড়ি কেউ ফলো করছে। এই অনুভূতিটা বাড়ি ফিরেও মস্তিষ্কে থেকে সরেনি। কেমন বারবার মনে হয়েছিল ওই কালো গাড়িটা একান্তভাবে তার গাড়িটাকে ফলো করছে। কিন্তু কেন করবে, কে করবে? রোজার চোখে একটা মুখ ভেসে উঠল, একজোড়া ধূসর রঙা গাঢ় চোখ। মস্তিষ্ক একটা নামই জপল, আদিল মির্জা। কিন্তু কেন? রোজার ভেতরটা পুনরায় অস্বস্তিতে আটসাট হয়ে এলো। পুনরাবৃত হলো এক একটি ঘটনার, বিশেষ করে ওই দৃশ্য। সে হৃদির ঠোঁটের ডান কোণে চুমু খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একই স্থানে আদিল মির্জা চুমু খাওয়া। রোজা পাগলের মতো মাথা দোলালো, নিজেকে বোঝালো হয়তোবা তার মনের ভুল, তেমন কিছুই নয়। তার মতো সাধারণ একজনের পেছনে এতটা গুরুত্ব কি সে দেবে? এত সময় অপচয় কি করবে? আদৌ সম্ভব? রোজা নিশ্চয়ই বেশি ভাবছে, দিন শেষে তেমন কিছুই না। এমন থম মেরে আছিস কেন? কি হলো? মায়ের ডাকে রোজা নড়ে চড়ে উঠল, মাথা নাড়িয়ে বোঝালো কিছু না। লিভিং রুম থেকে নিজের রুমে চলে এলো। আগামীকাল সন্ধ্যা থেকে বার্থডে পার্টি। 6:30 প্রবেশের সময়। 7টায় কেক কাটা হবে। তাকে আগে যেতে বলা হয়েছে হৃদির জন্য। রোজা ভেবে রেখেছে সে আগে ভাগে যাবে না। হৃদির জন্য ওর বাবা আছে আরও কাজের লোক। সে আগে গিয়ে ওই লোকের সামনে পড়তে চায় না। গেস্ট যে সময় যাবে তখনই সে যাবে, বেশিক্ষণ থাকবেও না। যত দ্রুত চলে আসা যায় ততই মঙ্গল। রোজা নতুন কোনো ঝামেলা চায় না, আর এমন ঝামেলা নেওয়ার মতো সামর্থ্য তার নেই। ভাবতে ভাবতে ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে হোয়াটসঅ্যাপে জিহাদের মেসেজ পাঠিয়ে রেখেছে। ভাষ্যমান কতটুকু পড়তে রোজার ভেতরে ধুকপুক শুরু হলো। দ্রুত ক্লিক করলো। রোজা, লেটস গেট ম্যারিড। মা বাবার অপেক্ষা না করে আমরা আগামীকালই বিয়ে করে ফেলি। হোয়াট ডু ইউ সে? আই ক্যান্ট ওয়েট এনিমোর। জিহাদের হঠাৎ এমন আচরণ মোটেও স্বাভাবিক লাগেনি রোজার কাছে। কয়েকটি বছরের পরিচয় তাদের, কিছু একটা ঘাপলা আছে, বুঝতে অসুবিধা হচ্ছে না। সেদিন তো বললো গ্রাম থেকে ওর বাবা মা ফিরলে তারপর বিয়ের আলাপ হবে। এখন আবার হঠাৎ করে সুর পাল্টাবে কেন বলবে? ওর বাবা মা ছাড়াই বিয়েটা এক্ষুনি সেরে ফেললে ভালো হয়। রোজার ব্যাকুলভাবে বিয়েটা করার পরিষ্কার কারণ আছে, কিন্তু জিহাদের কারণ কি? ও কেন এমন সন্দেহজনক আচরণ করবে? উদ্ভট নয় বিষয়টা। বরাবরই জিহাদ নিজের বাবা মায়ের বাধ্য ছেলে, বিশেষ করে ওর মায়ের একমাত্র সন্তান তো, খুব আদরের। সেই ছেলে হঠাৎ কেন বাবা মা ব্যতীত বিয়ে করতে চাইবে? রোজার মাথার ভেতর সন্দেহের পোকা কামড় কিলবের করছে। এমনিতেও সে স্বভাবগত সন্দেহবাদিক মানুষ। ছোট ছোট বিষয়কে তিল থেকে তাল বানানোর মতো ঘটনাও সে ঘটিয়েছে। আপাতত ভীষণ অশান্তিতে দম বন্ধ হয়ে আসছে, বুকের ভেতর ধরফর করছে। ঘাটটা বাম দিকে ঘুরিয়ে সময়টা দেখে নিল, রাতে 2:26। আগামীকাল হৃদির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দিন। বাচ্চাটা তার আশা করে থাকবে। জন্মদিনে যে তাকে যেতেই হবে, না হলে আজ ভোরে সে রওনা হতো জিহাদের বাসার উদ্দেশ্যে। নিজে গিয়ে যাচাই বাছাই করত। আয়াত তালুকদার রোজার থেকে কিছু লুকোচুরি করে পার পেবে ভেবেছে? অসম্ভব। আজকে দিন সহ আগামীকাল যাক শুধু।
সে হাত ধুয়ে নামবে, প্রয়োজনে জিহাদের গ্রামে যাবে। রোজা শুধু মনে প্রাণে আশা করছে, প্রার্থনা করছে তার সন্দেহের বিন্দুমাত্র স্পর্শ যেন জিহাদের ভিতর না থাকে। সে খুব করে চায় তাদের বিয়েটা হোক, সুন্দর একটা সংসার হোক। জিহাদের স্বপ্নের সাথে সে তারও অনেক স্বপ্ন জড়িত। রাতভর আলোচনা করা তাদের ভবিষ্যৎ কল্পনা, তাদের স্বপ্নগুলো, আকাঙ্ক্ষাগুলো মিথ্যে না হোক। ফোনটা বাজছে, রোজা তাকালো পাশে। ফোনটা লাল রঙের বালিশটার পাশে, স্ক্রিনে ভাসে জিহাদের নাম্বার। অনবরত কল করে যাচ্ছে, ভীষণ মরিয়া লাগছে ওকে। কেন? এতে যে তার সন্দেহের মাত্রা ঘূর্ণিঝড়ের মতো রূপান্তরিত হচ্ছে, ও কি তা বুঝতে পারছে না? চেনে না রোজাকে, জানে না সে অল্পতেই সন্দেহের জালে ফেসে যায়। এতগুলো কলের একটা কলও রোজা ধরল না। তাকালো জানালার দিকে, স্লাইড করা কাজটা, পর্দা সরানো, মৃদু বাতাস প্রবেশ করছে। চারটা দেখা যাচ্ছে, অর্ধখণ্ডিত চাঁদের চারিপাশে জ্বলজ্বল করছে তারাদের সমাবেশ। চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেলে রোজা ফোনটা বন্ধ করে রাখে, মাথাটা এলিয়ে দেয় নরম বালিশে। আগামীকালকের জন্য ভালোভাবে যত্ন নেওয়া চুলগুলো মৃদু ভেজা ছাড়া, ব্রাউন রঙের চুলগুলো ছড়িয়ে পড়ে লাল বেডশিটে। মাথার উপরে কালো রঙের ফ্যানটা ঘুরছে, দৃষ্টি গিয়ে থাকে তার সাইড টেবিলে। হৃদির সাথে তার ছবিটা ভীষণ আগের, পরিবর্তন করে নতুন একটা লাগানো দরকার। ভাবতে ভাবতে ক্লান্ত চোখ দুটো বুঝতে চোখে ভাসে হৃদির মুখখানি। সেদিন ফেরার পথে মেয়েটা আধঘুমো অবস্থাতেও তাকে গম্ভীর কণ্ঠে বারবার বলেছিল, আমি অপেক্ষায় থাকবো। স্নো হোয়াইট, ডোন্ট বি লেট, খবরদার। রোজা হেসে ফেলে ওর অমন বাচ্চা বাচ্চা কণ্ঠের গাম্ভীর্যতায়। প্রশ্ন করেছিল মিহি কণ্ঠে, লেট হলে কি করবে তুমি? হৃদি আরো গম্ভীর হয়ে বলেছিল, মাই ড্যাড হ্যাজ এ গান। তখন প্রায় রোজার চোয়াল ঝুলে এসেছিল। আশ্চর্যের শিখরে পৌঁছে আতঙ্কে প্রশ্ন করেছিল, তুমি আমায় শুট করতে চাও? হৃদি ঘুমের সাগরে তলিয়ে যেতে নিয়ে আওড়ালো, ড্যাডকে বলো স্নো হোয়াইটকে গান দেখিয়ে ধরে আনতে। ভয় পেয়ে আর যেতেই চাইবে না আমাকে ছেড়ে। রোজা ফিক করে হেসে উঠল বাচ্চা বাচ্চা কণ্ঠের কথাগুলো মনে করে। পর মুহূর্তে বিরক্ত হলো। রক্তের কত শক্তি, তাই না? যেমন বাপ তেমনি মেয়ে। অতটুকু বয়সে এও বুঝে ফেলেছে বাপ মেয়ে দুটোই বিপজ্জনক। সাত সকাল বেলায় স্নিগ্ধ নীরবতা ভাঙল নিপা বেগমের অভিযোগের স্বরে। না খেতে খেতেই ওমন পাট কাটির মতো বানিয়েছিস শরীরটা। ফু দিলেই মনে হয় উড়ে যাবে। খাওয়া দাওয়ার কোনো শৃঙ্খলা নেই। বাজে কয়টা? এখনো ঘুমোচ্ছে। খেয়ে তারপর না হয় ঘুমা, তা না। রাজু খাচ্ছে পরোটা, গরুর ঝোলে ডুবিয়ে মুখে পুড়তে নিয়ে মাথা না তুলে বলে, চিকন না মা, ওটা জিরো ফিগার, ডায়েট মেনটেন করে বানাতে হয়। তেলে বেগুনে জ্বলে ওঠে নিপা বেগম। হাতের কাছে থাকায় ছেলের মাথায় শক্ত করে থাবড়া বসালেন। রাজু আটকে উঠে মাথাটা সরিয়ে পুনরায় খাবারে মন বসালো। আজ তার মন ভালো, ভীষণ খুশি সে। মায়ের মারধরও আজ অমৃত লাগছে। নিপা বেগম চেঁচিয়ে যাচ্ছেন, অসভ্যের ঘরে অসভ্য, ওসব কি কথা? জিরো ফিগারের তুই কি বুঝিস রে? রাজু চোখ তুলে তাকালো বেকুবের মতো। মা, এটা 2025, আর আমি বাচ্চা না, এটা বুঝবো না? তোমার মেয়ের ডায়েট চার্টের উপরে বড় করে লেখা, আর জার্নি টু হ্যাভ জিরো ফিগার। রাজু বাম হাতের আঙুল দিয়ে জিরো বানিয়ে দেখালো। নিপা বেগম পুনরায় হাত তুলতেই প্লেট নিয়ে ঝড়ের বেগে সরে এলো বেচারা। আজিজুল সাহেব হাসছেন শব্দ করেই। এতে নিপা বেগম আরও খেপলেন। কিছুক্ষণ গলা উঁচিয়ে চেঁচামেচি করে স্বামীকেও দু চারটা কথা শুনিয়ে তবে শান্ত হলেন। রাজু ততক্ষণে খেয়ে উঠেছে। ছেলের অমন হাসি খুশি মুখ চঞ্চলতা নিপা বেগমের চোখে পড়ল। রান্নাঘর থেকে কিছুক্ষণ লক্ষ্য করে এবার জিজ্ঞেস করে বসলেন, এই ছেলে, হলোটা কি? এমন করছিস কেন? রাজু সুন্দর মুখে হাসি ধরছে না, ভীষণ উত্তেজনা নিয়ে বলল, আপুর মুখ থেকে শুধু শুনেছি, ফোনে দেখেছি, কিন্তু স্বচক্ষে প্রথম মির্জা বাড়ি দেখবো, আদিল মির্জাকে দেখবো, রিধিকে দেখবো। মুহূর্তে বিচলিত হলেন নিপা বেগম। চোখ মুখ চিন্তা নিয়ে তাকালেন সোফায় বসে স্বামীর চোখে মুখে। আজিজুল সাহেবও চিন্তায় পড়লেন। আদিল মির্জা তো সাধারণ কেউ না, সাধারণ বাড়িও না ওটা। তাদের যাওয়াটা কি ঠিক হবে? কোনো ঝামেলায় পড়বেন না তো? আজিজুল সাহেব স্ত্রীকে আশ্বস্ত করলেন, চিন্তা করো না, রোজা যেহেতু বলেছে সমস্যা হওয়ার কথা না। আদিল মির্জা স্পিকিং। ফোনের ওপাশে নীরবতা বয়ে যাচ্ছে। আদিল নির্বিকার মুখে কান থেকে ফোনটা সরাতে নিতেই ওপাশ থেকে মেয়েলি ভাষা ভাষা কণ্ঠের নরম ডাক পড়ল, আদিল।
আদিলের মুখের পরিবর্তন হয় না, পলক পড়ে না। একই ভঙ্গিতে ফোনটা ফের কানে ধরে, তবে প্রয়োজন বোধ করে না জবাব দেওয়ার। নীরবে অপেক্ষা করে অপরপক্ষের প্রয়োজনীয় কথাটুকু শোনার। আজ আমিরার বার্থডে। প্রতি উত্তরে এবারও নীরব আদিল। ওপাশে দীর্ঘশ্বাস ফেলার ধ্বনি শোনা গেল। ভেসে এলো ডুকরে ওঠা স্বর। আই মিস মাই চাইল্ড আদিল, একটু কথা বলতে দাও প্লিজ। আদিল তাকালো ডেস্কের উপরে থাকা সংবাদপত্রের উপর। ফ্রন্ট পেজে বড় করে একজন দম্পতির সব হেডলাইন দেয়া। পরপরে পাড়ি জমালেন অর্থমন্ত্রী আব্দুস সোবহান চৌধুরী। ভেঙে পড়েছেন তার পরিবার। ছবিতে একজন বৃদ্ধা, যার বয়স কমসে কম 70। পাশে রূপবতী নারী মনে হচ্ছে যৌবনে আছেন এখনো। নারীর পাশে ছোট করে লেখা রিনা সওদাগর। আদিল দৃষ্টি ফিরিয়ে আনলো, তাকালো সামনে। সে দাঁড়িয়ে আছে অফিস রুমের পশ্চিমের কাছের দেয়ালের সামনে। নিচে আয়োজনের প্রস্তুতি চলছে। বডিগার্ডসদের ছড়াছড়ি পুরোটা এরিয়া জুড়ে। পার্কিং এরিয়াটা বাড়ানো হচ্ছে। সিসিটিভি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। ম্যানেজমেন্টের লোকদের চোখের সামনে রেখে কাজ করানো হচ্ছে। আদিল ওদিকে চেয়ে ধীরে সুস্থে শান্তভাবে আওড়ালো, ফোকাস অন ইয়োর ডেড হাজবেন্ড মিসেস সোবহান। আমার মা নেই। ডিড ইউ ফরগেট? ডোন্ট ক্রস ইয়োর লিমিট অ্যান্ড মাই পেশেন্স। ওপাশ থেকে আর একটি শব্দ শোনার প্রয়োজন বোধ করল না আদিল। কল কেটে ফোনটা ছুঁড়ে ফেললো সোফায়। মৃদু শব্দ হলো। ঘড়ির কাঁটা ঘুরছে 2:42। অক্টোবরের এই সময়টায় সূর্যের তাপ থাকে নরম। আজও ব্যতিক্রম নয়। সোনালি রোদ্দুর এসে পড়েছে আদিলের গম্ভীর মুখে। ধূসর রঙা চোখজোড়া জ্বলজ্বল করছে। মনে হচ্ছে মনি দিয়ে আগুন বেরোচ্ছে। আদিলের পেছনে দাঁড়িয়ে ছিল শান্ত আর এলেন। শান্তর চোখ মুখ গম্ভীর হয়ে আছে। ভ্রুর মাঝে 4-5টা ভাঁজ ফেলে বলেই বসলো, বুড়োটা মরতে দেরি আর তার রং পাল্টাতে দেরি হয়নি। শেমলেস। এলেন ভরকালো, ভয় পেল। চৌকিতে শান্তর হাতে চিমটি কাটলো। তাকালো আদিলের চওড়া পিঠে। আদিল ফিরে তাকালো না। অনেকটা সময় পরে আদেশ ছুলো দাঁতে দাঁত পিষে, সিকিউরিটি টাইট করো। গেস্ট লিস্টের বাইরে কাউকে অ্যালাউ করা হবে না। নট ইভেন এ সিঙ্গেল ফ্লাই। এলেন আর শান্ত শক্ত গলায় বলল, ইয়েস বস। শান্ত একটু ভাবলো, বলল, বস, প্রিন্সেসের পাশে সিকিউরিটি বাড়ান আর মিশ্র। শান্তর কথার মধ্যে আদিল ভারী থমথমে গলায় বলল, সেন্ড সামন আফটার রোজা। এলেন ততক্ষণে বুঝলো না তাদের বস কাকে মিন করেছে। শুধু নামে সম্বোধন শুনে অজানা লাগলো। শান্ত চোয়াল ঝুলে আসার পাশাপাশি গলার স্বর নেমে এলো, হ্যাঁ রোজা। ও হ্যাঁ, মিস রোজাই তো, তাই না বস? এলেন ঠোঁট কামড়ে ধরলো। আদিল ফিরে তাকাতেই শান্ত সৈনিকের মতো সোজা হয়ে স্যালুট ঠুকে বলল, কাউকে পাঠাইতে হবে আফটার রোজা, নট মিস রোজা, জাস্ট রোজা। আদিল গম্ভীর মুখে 2 পা এগিয়ে আসতে দ্রুত বেরিয়ে গেল শান্ত। এলেনও ভদ্রভাবে শান্তর পেছনে পেছনে বেরিয়ে গেল, দরজাটা শব্দহীনভাবে লাগিয়ে। আদিল ডান হাতের আঙুলের সাহায্যে কপাল মালিশ করলো। ধরালো একটা সিগারেট, গিয়ে বসলো ডেস্কের চেয়ারে। ড্রয়ারে একটা ছবি উল্টে রাখা। গাছ চেয়ারে এলিয়ে দিয়ে অন্য হাতে ছবিটি হাতে তুলে নিল। ছবিটি রোজার, ড্রাইভ করেছে। চোখে ভাসলো রোজার ড্রাইভিং করা অঙ্গভঙ্গি। আশ্চর্যজনকভাবে গতকাল আদিল ফলো করেছিল রোজার গাড়িটা। তার কোনো ইন্টেনশন ছিল না। হঠাৎ সামনে পড়েছে। লাল রঙের গাড়িতে সানগ্লাস চোখে দিয়ে ড্রাইভ করতে থাকা রোজাকে অন্যরকম লাগছিল। মির্জা বাড়িতে দৃষ্টি নুয়ে চলা রোজা থেকে ভিন্ন। হৃদিকে বাজানোর সময় যে তেজস্ব রূপ দেখেছিল ওইটা বিদ্যমান থাকে যখন ড্রাইভ করে। আকর্ষণীয় লাগছিল। আর সবসময় এমন ডলডোয়াপ হয়ে থাকে কেন? যেন মির্জা বাড়ির বাইরেটা র্যাম্প ওয়ার্ক। আদিল বিড়বিড় করে, ড্যাম ইট। সুবর্ণা ইসলাম একজন গুণী মেকআপ আর্টিস্ট। সচরাচর জনপ্রিয় মডেলের কাজ করে থাকেন, তবে এবার ভিন্ন ক্লায়েন্ট নিয়েছেন। শিল্পপতি আদিল মির্জার একমাত্র সন্তানের আজ জন্মদিন। তাকেই চমৎকারভাবে তৈরি করার সুবর্ণার কাজ। সে নিজে টিম নিয়ে পৌঁছেছে মাত্রই। কড়া সুরক্ষায় এক একটি ধাপ পেরুতে পেরুতে যেন বেলা শেষের পথে। হাতঘড়িতে বেলা 4টা। তার হাতে 2 ঘন্টা সময় আছে। গাড়ি থেকে নামতেই দেখলো সামনে লম্বা চওড়া গম্ভীর মুখের শান্তকে। শান্তর কানে ব্লুটুথে কাকে যেন কিছু একটা হুকুম করে এগিয়ে এলো মেকআপ আর্টিস্টের আপ্যায়ন করতে।
হাত বাড়িয়ে স্বাগতমের ইশারা করলো। সুবর্ণা লোকজন নিয়ে প্রবেশ করলেই অট্টালিকার মতো বাড়ির ভেতর। জন্মদিনের জন্য বিশেষভাবে সাজানো হচ্ছে পুরো নিচের ফ্লোর। সোফা, ডাইনিং সব সাজানো হয়েছে। সিঁড়ি ধরে ফ্লোর পর্যন্ত লাল কার্পেট বিছানো হয়েছে। সিঁড়ির হাতলে ফুলের সমারোহ। মাথার উপরে ঝাড়বাতি সুবিশাল। বাড়ির ভেতরে তখনও কাজ চলছে ব্যস্ত গতিতে। সুবর্ণা নিজের এতটুকু জীবনে অনেক বড়লোকি কাণ্ড কারখানা দেখেও এত আশ্চর্য বিমোহিত হন। বাইরে থেকে মুগ্ধ চোখে দেখতে দেখতে এসেছেন সে। শান্ত তাদের নিয়ে আসে সোজা দোতলায় হৃদির রুমে। হৃদির হাতে তার সমান লম্বা একটা ব্যাঙ পুতুল। ওটা ধরে পা ঝুলিয়ে বসে আছে সোফায়। মরিয়ম বেগমকে কিছুক্ষণ পরপর প্রশ্ন করছে রোজা সম্পর্কে, এসেছে কিনা। অসহায় মরিয়ম বেগম বলে যাচ্ছেন, আসলে তো সর্বপ্রথম এখানেই আসবে। এতে মেয়েটা গাল ফুলায়, অসন্তুষ্ট হয়, বিড়বিড় করে বলে, এখনো কেন আসছে না? সুবর্ণা প্রবেশ করেই দেখলো পুতুলের মতো দেখতে একটা বাচ্চাকে। দুগাল ফুলিয়ে অনবরত কথা বলছে। শান্ত এসে মিষ্টি করে বলে, প্রিন্সেস, ইউ হ্যাভ টু গেট রেডি। ইনি হচ্ছেন আপনার মেকআপ আর্টিস্ট। ওদিকে ধ্যান দিল না হৃদি। দুটো চোখ ভর্তি আশা নিয়ে দ্রুত প্রশ্ন করলো, বডিগার্ড আঙ্কেল, স্নো হোয়াইট কোথায়? আপনি কি তাকে বলেননি দ্রুত আসতে? শান্ত বোঝানোর চেষ্টা করলো, আজ মিসেস রোজার পরিবারও আসবে। তাদের নিয়ে পৌঁছতে তো একটু দেরি হবে, তাই না? ইতিমধ্যে গাড়ি পাঠানো হয়েছে। আপনি তৈরি হয়ে দেখবেন সে চলে এসেছে। এতে হৃদি সন্তুষ্ট হলো। উঠে গিয়ে বসলো ড্রেসিং টেবিলের সামনে। বাচ্চা বাচ্চা চেহারাটা প্রত্যাশায় জলজল করছে। শান্ত সুবর্ণা সহ তার টিমকে কিছু নির্দেশনা দিয়ে তবেই বেরিয়ে এলো। দরজার সামনে রেখে গেল ক্লান্তকে। আপাতত ও গার্ড করবে এখানটা। শান্ত গার্ডেনে এসে খোঁজ করলো এলেনের। এলেন তখনও ইতিমধ্যে বেরিয়েছে আদিলের আদেশে। কিসের জন্য শান্ত জানে না। সে ব্যস্ত হলো কল দিতে। এখনো বসে আছিস যে? এত কি ভাবছিস মা? কোনো সমস্যা হয়েছে? নিপা বেগম ভীষণ চিন্তিত হয়ে আছেন। সারাদিন মেয়েটা কেমন ভাবনায় বিভোর। কি হয়েছে বলছেও না। খাওয়া দাওয়ার ঠিক ঠিকানা নেই। আজকের পার্টিতে পড়ে যাওয়া সবকিছু বিছানার উপর সাজিয়ে রাখা, অথচ তৈরি না হয়ে মেয়েটা বসে আছে শূন্য চেয়ে। না বললে কিভাবে জানবো বলতো? রোজা অসহায় হয়ে ফিরে তাকালো। দুর্বল হেসে বলল, কি হবে মা, মন খারাপ হতে পারে না? কারণ তো থাকবে, তাই না? কারণ বল। রোজা ভালোভাবে দেখলো জামদানি পরে তৈরি হওয়া নিপা বেগমকে। চট করে উঠে এসে চুমু খেলো গালে। মুগ্ধ হয়ে বলল, বাহ, মিসেস তালুকদারকে তো আগুন লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। বলতে বলতে মিছিমিছি চোখ থেকে কাজল নিয়ে নিপা বেগমের নাকের পেছনে ছোয়ালো। বাচ্চাদের মতো খিলখিল করে হাসছেন নিপা বেগম। মেয়ের কাঁধে লজ্জিত ভঙ্গিতে ঠেলে বেরিয়ে যেতে উতলা হলেন। শুধু মশকরা। তাড়াতাড়ি তৈরি হতে শুরু কর, বেলা ছোট, সূর্য ডুবছে। কয়টা বাজে দেখেছিস? রোজা অন্যমনস্ক ভঙ্গিতে তাকালো। 6টা ইতিমধ্যে। সত্যি বলতে রোজার যেতে ইচ্ছে করছে না আদিল মির্জার জন্য। ওই লোক কেন পাঠাবে গার্ডস গাড়ি? কেন জোরপূর্বক গার্ডস দাঁড়িয়ে থাকবে বাড়ির বাইরে? মনে হচ্ছে তাকে ধরে বেঁধে নেওয়া হচ্ছে। এখানে স্বাধীনতা কোথায়? হৃদির জন্য তাকে দেরি করে হলেও যেতে হচ্ছে। নইলে রোজার গার্ডস কেন নিজের হুকুম করেও নেয়াতে পারতো না? বরাবরই সে নিজের উপর চাপিয়ে দেয় সিদ্ধান্ত, অথবা জোর জবরদস্তি সহ্য করে না। উল্টো জেদি হয় তেরা হয়। এজন্য নিপা বেগম আজিজুল সাহেবও মেয়েকে প্রশ্রয় দিয়ে এসেছেন, মতামতের কদর করেছেন। আপু কেমন লাগছে? রাজুর কথা বন্ধ হলো। ফ্যাল করে দেখলো বড় বোনকে। রোজা তখন ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের লম্বা ব্রাউন রঙের চুলগুলো কার্ল করছিল নিচের দিক দিয়ে। লাল রঙের জর্জের শাড়ির ব্লাউজ পিস দিয়ে বানানো ব্যাকলেস ব্লাউজ দিয়েই পরেছে। লাইট মেকআপ করা, এখনো লিপস্টিক দেয়নি। রাজু জানে ছোটবেলা থেকেই দেখে এসেছে তার বোন অত্যন্ত সুন্দর। গায়ের রংটা দুধের মতো। আর আজও তো। আপু তোমাকে ভীষণ বাজে দেখাচ্ছে। ইস। রোজা হেসে ফেললো। দেখলো রাজু তৈরি হয়ে এসে দাঁড়িয়েছে দরজার সামনে। কালো শার্ট ইন করে পড়েছে। শার্টের উপর বেস্টের উপর কোট। হ্যান্ডসাম লাগছে বেশ। নিজের কাজে ফের ব্যস্ত হয়ে বলল, তাই তো কেউ বাজে দেখাচ্ছে। ওই যে মা বানরটা আছে না, সেবার এলো বাড়ির সামনে, চুলের উকুন টোকাতে ওটার মতো লাগছে দেখতে। রাজু মুখ ভেঙালো। বেশ চমৎকার ভাবে এক সাইডে চুল ভাঁজ করার ভঙ্গিমা করে আত্মবিশ্বাস নিয়ে বলল,
আমাকে সুদর্শন লাগছে, মেয়েদের হার্টবিট বাড়ানোর মতো। হাতে চিরুনিটা ছুঁড়ে মারতে রাজু সরে গেল হাসতে হাসতে। ওইদিকে বাইরে থেকে গার্ডস তাড়া দিচ্ছে, একটু পর পর পারছে না ঘরে প্রবেশ করে তাদের তুলে নিয়ে যেতে। এতে রোজার রাগ জেদ বেড়েছে। সে ইচ্ছে করে আরো দেরি করছে। কোন সাহসে এত জোরপূর্বক আচরণ দেখাবে? হঠাৎ শোরগোল শুনে রোজা উঠে এসে দাঁড়ালো দরজার সামনে। ইতিমধ্যে 7টা বাজছে। তাদের দরজার সামনে এলেন এসে দাঁড়িয়েছে। ভীষণ বিনয়ের সাথে বলল, মিস রোজা, আপনাকে এখনই সাথে আসতে হবে। রোজা রাগ হবে এর পূর্বে এলেন ফের বলল, প্রিন্সেস আপনাকেই বারবার খুঁজছেন। রোজা শান্ত হলো, বড় করে শ্বাস টেনে নিল। হৃদির জন্য অন্তত তাকে হজম করতে হবে। সে ইতিমধ্যে তৈরি। রুমে ঢুকে জাস্ট লিপ গ্লোসটা দিবে লিপস্টিকের উপর। কালো লালের মিশ্রণে ক্লাসটা নিল ফোনের পাশাপাশি। জুতো জোড়া পরে বেরিয়ে এলো। আজিজুল সাহেব, নিপা বেগম, রাজু গাড়িতে উঠে বসেছে। এলেন আগ্রহের সাথে মেলে ধরেছে গাড়ির দরজা। তখন অবচেতন একবার চোখ তুলে তাকালেও দ্বিতীয়বার থেকে আর একবারও চোখ তুলে তাকায়নি। তার নত রেখেছে। রোজার এই বিষয়গুলো ভীষণ ভালো লাগে। গাড়িতে উঠে বসতে দেরি, চলতে নয়, হাওয়ার বেগে ড্রাইভার ড্রাইভ করবে না কেন? জেদের বসে সে আসলে দেরি করেছে। হৃদি নিশ্চয়ই রাগ করবে, কিন্তু ও তো বাচ্চা মানুষ, বোঝে কম। রোজা বাইরের মানুষ, দিন শেষে এতটা ঘনিষ্ঠতা এমন দিনেও কি মানায়? হৃদিকে কিছুটা উদ্বিগ্ন লাগছে। বিচলিত ভাবে আড়ে আড়ে তাকাতে চাইছে বাইরের দিকটায়। সম্ভবত অনেক মানুষের উপস্থিতি অনুভব করে ভরকে গিয়েছে বাচ্চাটা। স্বাভাবিক, ও তো অনেক মানুষের মধ্যে থাকেনি, থাকতে দেয়নি আদিল। সর্বদা কড়া পাহারায় রেখেছে। এজন্যই পরিচিতদের বাইরে কাউকে দেখলে মেয়েটা মিয়ে যায়, উদ্বিগ্ন হয়ে পড়ে, অপছন্দ করে। আদিল বুঝে নেয় মুহূর্তে। দুপায়ের তালুর উপর ভর ছেড়ে বসে মেয়ের সামনে আলতোভাবে ধরে ওর নরম সরম বড্ড ছোট হাত দুটো। সামান্য হাসার চেষ্টা করে প্রশ্ন করে, ইজ মাই প্রিন্সেস ফিলিংস নার্ভাস? বাবার প্রশ্নে নিজেকে কেমন চোখের পলকে সামলে নেয় মেয়েটা। ওর বরাবরই বাবার সামনে বাহাদুরি দেখাতে ভালোবাসে। বড়দের মতো বুকটা চওড়া করে বলে, তুমি আছো তো। আদিল মৃদু হাসে। মেয়ের কপালে চুমু এঁকে আওড়ায়, দ্যাটস মোর লাইক মাই গার্ল। হৃদি ভুলে যায় কিছুক্ষণ আগের উদ্বিগ্নতা। বাবার প্রশংসা মনে উচ্ছ্বাস এনে দেয়। দ্রুত ঘুরে ফিরে দেখায় পরনে সুন্দর বাবি গাউনটি আদিল ফ্রান্স থেকে আনিয়েছে, হট পিঙ্ক রঙের। কাপড়টা স্যাটিন, বুকের দিকে স্টোন সিকোয়েন্স গ্লিটার দিয়ে সাজানো। কোমর থেকে নিচ অব্দি ফ্লেয়ার হয়ে নেমে ছুঁয়েছে জমিন, একদম রূপকথা রাজকন্যার মতো। মাথার ক্রিস্টালের ক্রাউন খুব স্যাটাল। বাচ্চার চেহারা অনুযায়ী একটা মেকওভার দেওয়া হয়েছে। কোকড়ানো চুলগুলোতে ফুলের সাহায্যে সুন্দর হেয়ার স্টাইল করা। সব মিলিয়ে ফেয়ারি টেলের প্রিন্সেস লাগছে। আদিল মুগ্ধ হয়। পেছনে দাঁড়ানো শান্তের উদ্দেশ্যে বলে, মেকআপ আর্টিস্ট ডিড এ গুড জব, পে হার মোর। শান্ত দৃঢ় কণ্ঠে প্রত্যুত্তর করে, ওকে বস। আজর পরনে পুরো কালো রঙের 3 পিস স্যুট, মাথার চুল থেকে পায়ের জুতো পর্যন্ত কালো মোড়ানো। অন্য দিনের তুলনায় আজ একটু বেশি বিচক্ষণ, রুক্ষ, সতর্ক লাগছে দেখতে। কানের ব্লুটুথটা অন থেকেছে সারাদিন। একটু পরপর এদিক ওদিক নির্দেশনা দিয়ে চলেছে। এক মুহূর্তের জন্য সরছে না আদিলের আশপাশ থেকে। ড্যাড, আমার প্রেজেন্ট কোথায়? হৃদি ভীষণ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে উত্তরের আশায়। আদিল ব্রান ভ্রু তুলে বলে, উইস্ট রেখে সোজা প্রেজেন্ট চাই। হৃদি দুহাতে মুখ ঢেকে হেসে ফেলে। পর মুহূর্তে ছুটে দুহাতে বাবার গলা জড়িয়ে আবদার করে, উইশ মি ড্যাডি। আদিল বড় বাধ্য। মেয়ের মাথায় ঠোঁট ছুঁয়ে রেখে মিহি কণ্ঠে বলে যায়, হ্যাপিয়েস্ট বার্থডে টু ইউ মাই চাইল্ড। তো এবার আমার প্রেজেন্ট চাই। আদিল বুঝতে পারে মেয়ে তার উপহার ভেবেই রেখেছে। আপাতত শুধু উপহারের নাম বলতে মুখিয়ে আছে। বলল, কি চাই আমার রাজকন্যার? ডেট ইউল গেট ইট ফর ইউ। হৃদি সামান্য সংকোচ করলো আর চোখে এক পলক শান্তকে দেখে নিল। আদিল চোখের দৃষ্টি দিয়ে আস্থা দিতে চোখ মুখ বুজে বাচ্চা বাচ্চা গলায় ট্রেনের গতিতে বলল, I want Roja. Dad, I want her to stay with me forever. শান্ত জোয়াল আজ ঝুলে আসেনি। নির্বিকার চোখে মুখে অমন দাঁড়িয়ে থাকলেও বেচারার চোখে একরকম তারা ভাসল কিছুক্ষণের জন্য। থমথমে মুখে শুনে গেল হৃদির আবদারের মিষ্টি সুর। প্রত্যুত্তরে আদিল নিশ্চুপ। শান্ত স্থির চোখে শুধু দেখেই গেল। এতে হৃদি অসন্তুষ্ট হয়। হাসফাস করে ধরে বাবার বিশাল একটা হাত। শান্ত ভেবে রেখেছিল তার বসের কোনো জবাব আসবে না, কিন্তু তাকে আশ্চর্যের সপ্তাহে পৌঁছে দিয়ে আদিলের নির্বিকার এক শব্দের জবাব।
শান্তর পাশাপাশি হৃদিও চমকে ওঠে, বড় বড় চোখে চেয়ে আমরায়। ড্যাডি আর ইউ সেইং হুম। হৃদি ঢোক গিলে। হুম আদিলের চোখ হাসে, ধূসর রঙা চোখের মনিতে তারারা ভাসে। খাদে নামে গম্ভীর কণ্ঠের সুর। হুম। কিরে এতক্ষণ লাগে? কত দূর? শান্তর প্রশ্নের সামনে এলেন নির্বিকার, সরু চোখে চেয়ে আছে রাস্তায়। সিগন্যাল পড়েছে, গাড়ি আপাতত ফুল স্টপ। কানের ব্লুটুথটা আর একটু ভালোভাবে কানে ডুবিয়ে বলল, লাগবে মিনিট 10। শান্ত বিরক্ত প্রায়। এতক্ষণ লাগছেই বা কেন? ঘুমাই গেছিস নাকি? এলেন সঙ্গে সঙ্গে উত্তর দিল না, আর চোখে তাকালো কার মিররে। তার সোজা পেছনে রোজা বসে আছে, হাতে লাল গোলাপের একটা বিশাল বুকে। কিছুক্ষণ পর পর ফুলের ঘ্রাণ নিচ্ছে চোখ বুজে। তার পাশে নিপা বেগম, রাজু আর আজিজুল সাহেব পেছনের গাড়িতে। এলেন কণ্ঠ নামিয়ে এক প্রকার ফিসফিস করে বলল, বস কোথায়? শান্ত তখন হাতের ইশারায় দোতলা থেকে নিচের বডিগার্ডদের নির্দেশনা দিয়ে চলেছে। ইতিমধ্যে নিচের ফ্লোরে অতিথিরা চলে এসেছে। বলল, নামেনি ওপরে কেন? এলেন ফের ফিসফিস করে বলল, বস বড়সড় একটা ধাক্কা খাবেন। আমি ফিউচার দেখছি চোখের সামনে। শান্ত আগ্রহী হয়, ডান ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, কিছু হয়েছে? এলেন জবাব দেয় না, আর মিচকে সে কলটা ফট করে কেটে দেয়। সে জীবনে অনেক সুন্দরী নারী দেখেছে, অনেক। সেই তুলনায় তার বস তো কয়েক ধাপ এগিয়ে। নিশ্চয়ই এরপরও এলেন মানতে বাধ্য, বলতে বাধ্য, মিস রোজা শি ইজ টু মাচ বিউটিফুল। আর সে আজ করতে পারছে। তার বসের ভাবনাও হয়তো বা একই, বা তার চেয়েও বেশি হবে। বসের ধারণার বাইরে, মনে হয় তার কল্পনারও বাইরে, তার সহ্য সীমানার বাইরে নিশ্চয়ই। প্রবেশ পথে ছিল শক্ত পাহারা। গেস্ট লিস্টের বাইরে একটা মানুষও ঢোকার অনুমতি পেল না, যিনি অতিথি তার সাথে কেউ হলেও না। অর্থাৎ লিস্টে আপনার নাম আছে মানে শুধু আপনি প্রবেশের অনুমতি পাচ্ছেন। পার্কিং এরিয়া জুড়ে সব নামিদামি গাড়ির সারি, বাল্বের আলোয় চারপাশটা উজ্জ্বল। রোজার গাড়ি প্রবেশ করেছে মির্জা বাড়ির ভেতরে, সরু পথ ধরে আসছে বাড়ির ফটকের দিকে। ক্লান্ত চটজলতি এগিয়ে এসে ব্যাকসিটের দরজা মেলে ধরল। টকটকে লাল রঙের উঁচু জুতোয় সজ্জিত ডান পায়ে এসে স্পর্শ করল চকচকে সরু পথ। শাড়ির লম্বা আঁচল সামলে বেরিয়ে এলো রোজা। মাথাটা একটু নুয়ে ভেতর থেকে ফুলের তোড়াটা হাতে তুলে নিল। সোজা হয়ে এবারে তাকালো চতুর্দিকে। সে আসতে আসতেই দেখেছে সজ্জিত পথ, গাছের গায়েও লাইটিং করা হয়েছে। বাগান এরিয়া জুড়ে অনেক অপরিচিত মুখের আধিপত্য। আপাতত অনেকের দৃষ্টি এদিকে। রোজা সামান্য কুণ্ঠিত বোধ করে দৃষ্টিগুলো অনুভব করে। ভেতরে অন্যরকম ভয় কাজ করে। সুঠাম দেহের সব লম্বা চড়া পুরুষদের ভীষণ বিত্তশালী বলেই মনে হলো। সেখানে রোজা একটা পিঁপড়া মাত্র, যে কারো পায়ের তলে পিষে যেতে পারে। আর তাদের আগ্রহী দৃষ্টি তার উপরই। হঠাৎ এলেন এসে ভীষণ দায়িত্ববোধ নিয়ে দাঁড়িয়েছে রোজার সামনে। একরকম সবার দৃষ্টি আড়াল করে দাঁড়ানো যাকে বলে। হাতের ইশারা দিয়ে প্রবেশের জন্য বলে, মিস রোজা প্লিজ। আজিজুল সাহেব নিপা বেগম গাড়ি থেকে নেমে তাজ্জব বনে গেছে। পরপর সংকোচ বোধ করছেন। তাদের কল্পনার চেয়েও বিত্তশালী অবস্থা সব। ভয়ে তাদের শরীর আটোসাটো হয়ে এসেছে। অন্যদিকে রাজু ভীষণ চঞ্চল, সবটা কৌতূহল নিয়ে দেখছে। তার পাশে বডিগার্ড না থাকলে এতক্ষণে ওই দিকটা হেঁটে হেঁটে দেখত। নিপা বেগম ছেলের হাবভাব বুঝে ফেললেন, চট করে ধরলেন ওর হাত, নিজের সাথে টেনে নিয়ে হাঁটা ধরলেন স্বামীর পেছন পেছন। আজিজুল সাহেব ক্রস ধরে হেঁটে এসে দাঁড়িয়েছে মেয়ের পাশে। রোজা তখন পরিবার নিয়ে প্রবেশ করলো ভেতরে। কিছুক্ষণের জন্য চিনতেই পারল না ভেতরটা। নিচের পুরো ফ্লোরে দৃশ্য পরিবর্তন হয়েছে। 3-4 জনের গ্রুপের জন্য ছোট ছোট টেবিলের চেয়ার বসানো হয়েছে আধুনিকভাবে। মৃদু আওয়াজে টোন বাজছে। একপাশে কার্টুন এরিয়া, ওখানটায় ডিজনিল্যান্ডের মতো সাজানো। সিঁড়ি পথে রেড কার্পেট, সিঁড়ির হাতল ফুল দিয়ে সাজানো। মধ্যে বিশাল ডিজনি কেক দাঁড় করানো। আনাচে কানাচে আলোয় ভর্তি, সবটা দিনের মতো উজ্জ্বল। রাজু মুগ্ধ হয়ে বড় বোনের হাতটা টেনে ধরল। উত্তেজনায় ওর চোখ মুখ জলজল করছে। রোজা নিজেও ভারী আশ্চর্য হয়েছে। দীর্ঘশ্বাসও ফেলল, নিজ মনে আওড়ালো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।